নমস্কার, আমি শতাব্দী। শতাব্দীর গল্পঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সমগ্রের পথের কাঁটা গল্পটি। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন গল্পটি শোনা যাক। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করিয়া টেবিলের একপাশে রাখিয়া দিল। তারপর চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্যমনস্কভাবে জানালার বাহিরে তাকাইয়া রহিল। বাহিরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করিতেছিল। বাড়ির তেতালার ঘর কয়টি লইয়া আমাদের বাসা। বসিবার ঘরটির গবাক্ষ পথে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে নবোদ্বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হইয়া গিয়াছে। হ্যারিসন রোডের উপর গাড়ি মোটর ট্রামের ছোটাছুটি ও ব্যস্ততার অন্ত নাই। আকাশেও এই চাঞ্চল্য কিয়ৎ পরিমাণে প্রতিফলিত হইয়াছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করিতে করিতে আকাশে উড়িয়া বেড়াইতেছে। তাহাদের অনেক ঊর্ধ্বে এক ঝাঁক পায়রা কলিকাতা শহরটাকে নিচে ফেলিয়া যেন সূর্যলোক পরিক্রমণ করিবার আশায় ঊর্ধ্ব হইতে আরো ঊর্ধ্বে উঠিতেছে। বেলা প্রায় ৮টা। প্রভাতী চা ও জলখাবার শেষ করিয়া আমরা দুইজন অলসভাবে সংবাদপত্রের পৃষ্ঠা হইতে বহির্জগতের বার্তা গ্রহণ করিতেছিলাম। ব্যোমকেশ জানালার দিক হইতে চক্ষু ফিরাইয়া বলিল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরুচ্ছে, লক্ষ্য করেছ? আমি বলিলাম, না, বিজ্ঞাপন আমি পড়ি না। ভ্রু তুলিয়া একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলিল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি। খবর অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রেজিলে কার একসঙ্গে ৩টে ছেলে হয়েছে, এই পড়ো। ওসব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাইবে। বাহির হইতে তাহাকে দেখিয়া বা তাহার কথা শুনিয়া একবারও মনে হয় না যে তাহার মধ্যে অসামান্য কিছু আছে। কিন্তু তাহাকে খোঁচা দিয়া প্রতিবাদ করিয়া একটু উত্তেজিত করিয়া দিতে পারিলে ভিতরকার মানুষটি কচ্ছপের মতো বাহির হইয়া আসে। সে স্বভাবত স্বল্পভাষী, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করিয়া একবার তাহাকে চটাইয়া দিতে পারিলে তাহার ছুরির মতো শানিত ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে। তখন তাহার কথাবার্তা সত্যই শুনিবার মতো বস্তু হইয়া দাঁড়ায়। আমি খোঁচা দিবার লোভ সামলাইতে পারিলাম না। বলিলাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতকগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বলিল, তাদের দোষ নেই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নূতন ফন্দি আঁটছে, এইসব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টারের টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। আমি হাসিয়া বলিলাম, তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি। ব্যোমকেশ কাগজখানা আমার দিকে ছুঁড়িয়া দিয়া বলিল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাইতে উল্টাইতে এক কোণে একটি অতি ক্ষুদ্র ৩-৪ লাইনের বিজ্ঞাপন দৃষ্টিগোচর হইল। লাল পেন্সিল দিয়া দাগ দেওয়া ছিল বলিয়াই চোখে পড়িল, নচেত খুঁজিয়া বাহির করিতে বিশেষ বেগ পাইতে হইত। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা ৫:৩০টার সময়
হোয়াইট ওয়ে লিডলের দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। দু তিনবার পড়িয়াও বিজ্ঞাপনের মাথামুন্ড কিছুই বুঝিতে পারিলাম না। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়াইলেই পথের কাঁটা দূর হয়ে যাবে? এই বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কি? কি বস্তু? ব্যোমকেশ বলিল, সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা ৩ মাস ধরে ফি শুক্রবার বার হচ্ছে, পুরনো কাগজ ঘাঁটলেই দেখতে পাবে। আমি বলিলাম, কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এর তো কোনো মানেই হয় না। ব্যোমকেশ বলিল, আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কেউ গাঁটের কড়ি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনের নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নম্বর দেওয়া থাকে, এতে তা নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মজা এই যে এই লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলুম না। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ওহে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থেকো। এমন ভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সেই তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও। তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথাসময় সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে। তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5:30টার সময় ওই জায়গায় কিরকম লোক সমাগম হয় সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইট ওয়ে লেডেল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকের ঠেলা খেতে লাগলে, কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করবার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানি চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর? তারপর আর কি? চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কি রকম চেহারা তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলেই মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয়? এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনোই নন। আমি মাথা নাড়িয়া বলিলাম, এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারো না। ব্যোমকেশ উঠিয়া ঘরে পায়চারি করিতে করিতে কহিল, আরে, অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতগুলো অনুমান বই আর কিছুই থাকে না। আইনে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি অনুমান ছাড়া আর কিছুই নয়। অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন পুলি পোলাও চলে যাচ্ছে। আমি চুপ করিয়া রহিলাম, মন হইতে সায় দিতে পারিলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হইতে পারে এ কথা সহজে মানিয়া লওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করিলাম। জানিতাম এই নীরবতায় সে আরো অসহিষ্ণু হইয়া উঠিবে।
এবং অচিরাত আরো জোরালো যুক্তি আনিয়া হাজির করিবে। একটা চড়াই পাখি কুটা মুখে করিয়া খোলা জানালার উপর আসিয়া বসিল এবং ঘাড় ফিরাইয়া ফিরাইয়া উজ্জ্বল ক্ষুদ্র চক্ষু দিয়া আমাদের পর্যবেক্ষণ করিতে লাগিল। ব্যোমকেশ হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, আচ্ছা, ওই পাখিটা কি চায় বলতে পারো? আমি চমকিত হইয়া বলিলাম, কি চায়? ওহ, বোধহয় বাসা তৈরি করবার একটা জায়গা খুঁজছে। ঠিক জানো, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই? দুই হাত পশ্চাতে রাখিয়া মৃদু হাস্যে ব্যোমকেশ বলিল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো। কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়। দেখিলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাঁচে পড়িয়া গিয়াছি। কহিলাম, না, তবে অনুমান, পথে এসো। এতক্ষণ তবে দেয়ালা করছিলে কেন? দেয়ালা করিনি, কিন্তু তুমি কি বলতে চাও? চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে, মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে? কেন নয়? তুমি যদি কুটো মুখে করে একজনের জানালায় উঠে বসে থাকো, তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? ব্যোমকেশ হাসিতে লাগিল, বলিল, চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ, তার ভুল হবার জো নেই। আমারও জিদ চড়িয়া গিয়াছিল। বলিলাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে, তা আমি বিশ্বাস করতে পারলুম না। ব্যোমকেশ বলিল, সে তোমার মনের দুর্বলতা। বিশ্বাস করবারও ক্ষমতা চাই। যা হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার, বিকেলে কোনো কাজও নেই, কালই তোমার বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকর্ণ হইয়া শুনিয়া বলিল, অপরিচিত ব্যক্তি, পৌর, মোটাসোটা, নাদুস নুদুস বললেও অত্যুক্তি হবে না। হাতে লাঠি আছে। কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতালায় আমরা ছাড়া আর কেউ থাকে না বলিয়া মুখ টিপিয়া হাসিল। বাহিরের দরজার কড়া নড়িয়া উঠিল। ব্যোমকেশ ডাকিয়া বলিল, ভেতরে আসুন। দরজা খোলা আছে। দ্বার ঠেলিয়া একটি মধ্যবয়সী স্থূলাকায় ভদ্রলোক প্রবেশ করিলেন। তাহার হাতে একটি মোটা মলক্কা বেতের রূপার মুঠযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরিধানে কোঁচানো থান, গৌরবর্ণ সুশ্রী, মুখে দাড়িগোঁফ কামানো, মাথার সম্মুখভাগ টাক পড়িয়া পরিষ্কার হইয়া গিয়াছে। তেতালা সিঁড়ি ভাঙিয়া হাঁপাইতে পড়িয়াছিলেন। তাই ঘরে প্রবেশ করিয়া প্রথম কটা কথা কহিতে পারিলেন না। পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ মুছিতে লাগিলেন। ব্যোমকেশ মৃদুস্বরে আমাকে শুনাইয়া বলিল, অনুমান, অনুমান। আমি নীরবে তাহার এই শ্লেষ হজম করিলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তাহার অনুমান যে বর্ণে বর্ণে মিলিয়া গিয়াছে, তাহাতে সন্দেহ নাই। ভদ্রলোকটি দম লইয়া জিজ্ঞাসা করিলেন, ডিটেকটিভ ব্যোমকেশবাবু কার নাম? মাথার উপর পাখাটা খুলিয়া দিয়া একখানা চেয়ার নির্দেশ করিয়া ব্যোমকেশ বলিল, বসুন। আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি। একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপর আপনার গ্রামোফোন পিনে রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসিয়া পড়িয়া ফ্যাল ফ্যাল করিয়া ব্যোমকেশের মুখের পানে তাকাইয়া রহিলেন। আমারও বিস্ময়ের অবধি ছিল না। এই পৌর ভদ্রলোকটিকে দেখিবা মাত্র তাহাকে গ্রামোফোন পিন রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা কিরূপে সম্ভব হইল, তাহা একেবারেই আমার মস্তিষ্কে প্রবেশ করিল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখিয়াছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো ঠেকিল। ভদ্রলোক অতি কষ্টে আত্মসংবরণ করিয়া বলিলেন, আপনি আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলিল, অনুমান মাত্র।
প্রথমত আপনি পৌর, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন এবং শেষ কথা আমার সাহায্য নিতে চান। সুতরাং কথাটা অসম্পূর্ণ রাখিয়া ব্যোমকেশ হাত নাড়িয়া বুঝাইয়া দিল যে ইহার পর তাহার আগমনের হেতু আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য। এইখানেই বলিয়া রাখা ভালো যে কিছুদিন হইতে এই কলিকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটিতেছিল এবং যাহাকে গ্রামোফোন পিন মিস্ট্রি নাম দিয়া শহরের দেশি বিলেতি সংবাদপত্রগুলি বিরাট হুলস্থুল বাঁধাইয়া দিয়াছিল, তাহার ফলে কলিকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের অবধি ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করিবার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়িছেঁড়া হইয়া উঠিয়াছিল এবং গৃহ হইতে পথে বাহির হইবার পূর্বে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করিয়াছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক পূর্বে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামক জনৈক পৌর ভদ্রলোক প্রাতঃকালে কর্নওয়ালি স্ট্রিট দিয়া পদব্রজে যাইতেছিলেন। রাস্তা পার হইয়া অন্য ফুটপাতে যাইবার জন্য যেমনই পথে নামিয়াছেন অমনি হঠাৎ মুখ থুবড়িয়া পড়িয়া গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না। সকলে মিলিয়া তাহাকে ধরাধরি করিয়া তুলিয়া আনিবার পর দেখিল তাহার দেহে প্রাণ নাই। হঠাৎ কিসে মৃত্যু হইল অনুসন্ধান করিতে গিয়া চোখে পড়িল যে তাহার বুকের উপর এক বিন্দু রক্ত লাগিয়া আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নাই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করিয়া লাশ হাসপাতালে পাঠাইয়া দিল। সেখানে মরণোত্তর পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখিলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামোফোনের পিন বিঁধিয়া আছে। কেমন করিয়া এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করিল তাহার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখিলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সম্মুখ দিক হইতে বক্ষের চর্ম ও মাংস ভেদ করিয়া মর্মস্থানে প্রবেশ করিয়াছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গে হইয়াছে। এই ঘটনা লইয়া সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হইল এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বাহির হইয়া গেল। ইহা হত্যাকাণ্ড কিনা এবং যদি তাই হয় তবে কিরূপে ইহা সংঘটিত হইল তাহা লইয়া অনেক গবেষণা প্রকাশিত হইল। কিন্তু একটা কথা কেউই পরিষ্কার করিয়া বলিতে পারিলেন না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করিয়াছে তাহার ইহাতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে ইহার তদন্তভার গ্রহণ করিয়াছেন তাহাও কাগজে প্রকাশ পাইল। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন, ও কিছু নয়, লোকটার হার্ট ফেল করিয়াছিল, কিন্তু উপস্থিত ভালো সংবাদের দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারা এই নূতন ফন্দি বাহির করিয়া তিলকে তাল করিয়া তুলিয়াছে। ইহার দিনাষ্টেক পরে শহরের সকল সংবাদপত্রে 1.5 ইঞ্চি টাইপের যে সংবাদ বাহির হইল তাহাতে কলিকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হইয়া উঠিয়া বসিলেন। চায়ের বৈঠকের ত্রিকালযোগ্য ঋষিদের তৃতীয় নয়ন একবারে বিস্ফারিত হইয়া খুলিয়া গেল। এত প্রকার গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করিল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখিল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়া যাইতে যাইতে হঠাৎ পড়িয়া গিয়া মৃত্যুমুখে পতিত হন। পরীক্ষায় তাহার হৃৎপিণ্ড হইতে একটি গ্রামোফোন পিন বাহির হয় এবং ডাক্তার উহাই মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভিতরে একটা ভীষণ ষড়যন্ত্র লুক্কায়িত আছে।
আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হইয়াছে। গতকাল অনুরূপ আরেকটি লোমহর্ষক ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মল্লিক কল্ল অপরাহ্নে প্রায় 5:30 ঘটিকার সময় মোটরে চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াতে গিয়াছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামাইয়া পদব্রজে বেড়াইবার জন্য যেই গাড়ি হইতে অবতরণ করিয়া কিছু দূর গিয়াছেন, অমনি শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন। তাহার সোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি আর তখন জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তাহার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখিয়া অপঘাত মৃত্যু সন্দেহ করিয়া তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দেয়। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকাইয়া আছে। এই পিন তাহার সম্মুখ দিক হইতে নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়াছে। স্পষ্ট বুঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে। একদল ক্রূরকর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদিগকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী। কোথা হইতে কোন অস্ত্রের সাহায্যে ইহারা হত্যা করিতেছে তাহা গভীর রহস্যে আবৃত। কৈলাসবাবু অতিশয় হৃদয়বান অমায়িক প্রকৃতির লোক ছিলেন। তাহার সহিত কাহারও শত্রুতা থাকা সম্ভব বলিয়া মনে হয় না। মৃত্যুকালে তাহার বয়ঃক্রম মাত্র 48 বৎসর হইয়াছিল। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন। তাহার একমাত্র কন্যাই তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোকসন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি। পুলিশ সজোরে তদন্ত চালাইয়াছে। প্রকাশ যে কৈলাসবাবুর সোফার কালী সিংকে সন্দেহের উপর গ্রেপ্তার করা হইয়াছে। অতঃপর 2 হপ্তা ধরিয়া খবরের কাগজে খুব হইচই চলিল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাইতে লাগিল এবং অনুসন্ধানের বেগে বোধ করি গলদঘর্ম হইয়া উঠিল। কিন্তু অপরাধী ধরা পড়া দূরের কথা, গ্রামোফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকের রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা দিল। এবার তাহার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনাঢ্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হইতে গিয়া ইনি ভূপতিত হইলেন, আর উঠিলেন না। সংবাদপত্রে যে বিরাট রৈ রৈ আরম্ভ হইল তাহা বর্ণনার অতীত। পুলিশের অক্ষমতা সম্বন্ধেও সম্পাদকীয় মন্তব্য তীব্র ও নিষ্ঠুর হইয়া উঠিল। কলিকাতার অধিবাসীদিগের বুকের উপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চাপাইয়া বসিল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হইয়া গেল। তারপর দ্রুত অনুক্রমে আরো 2টি অনুরূপ খুন হইয়া গেল। কলিকাতা শহর বিহ্বল পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়িয়া রহিল। এই অচিন্তনীয় বিপদপাতে কি করিবে, কেমন করিয়া আত্মরক্ষা করিবে, কিছুই যেন ভাবিয়া পাইল না। বলা বাহুল্য, ব্যোমকেশ এই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হইয়াছিল। চোর ধরা তাহার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করিয়াছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তাহার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ভিন্ন আর কিছুই নহে তাহা সে মনে মনে ভালো রকমই জানিত। তাই এই অভিনব হত্যাকাণ্ড তাহার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করিয়া তুলিয়াছিল। ইতিমধ্যে বিভিন্ন অকুস্থানগুলি আমরা 2 জনে মিলিয়া দেখিয়াও আসিয়াছিলাম। ইহার ফলে ব্যোমকেশ কোনো নূতন জ্ঞান লাভ করিয়াছিল কিনা জানি না, করিয়া থাকিলেও আমাকে কিছু বলে নাই।
কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে যে যেখানে যেটুকু সংবাদ পাইত তাহাই সযত্নে নোটবুকে টুকিয়া রাখিত। বোধহয় তাহার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছিন্ন সূত্র তাহার হাতে আসিয়া পড়িবে। তাই আজ যখন সত্য সত্যই সূত্রটি তাহার হাতে আসিয়া পৌঁছিল, তখন দেখিলাম বাহিরে শান্ত সংযত ভাব ধারণ করিলেও ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হইয়া উঠিয়াছে। ভদ্রলোকটি বলিলেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন, তাতে ভরসা হচ্ছে আপনিই আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিচ্ছু হবে না। তাহার কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিন দুপুরে পাঁচটা খুন হয়ে গেল, পুলিশ কিছু করতে পারল কি? আমিও তো প্রায় গিয়েছিলাম, আর একটু হলেই। তাহার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে থামিয়া গেল, কপালে শ্বেতবিন্দু দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনার স্বরে বলিল, আপনি বিচলিত হবেন না। পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন, ভালোই করেছেন। এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আমাকে গোড়া থেকে সমস্ত কথা খুলে বলুন। অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না। আমার কাছে অদরকারি কিছু নেই। ভদ্রলোক কতকটা সামলাইয়া লইয়া বলিতে আরম্ভ করিলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র, কাছেই নেবুতলায় আমি থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরে বেরিয়েছি, বিয়ে থা করবার অবকাশ পাইনি। তাছাড়া ছেলেপিলে নেন্ডিগেন্ডি আমি ভালোবাসি না, তাই কোনো দিন বিয়ে করবার ইচ্ছাও হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতে ভালোবাসি। বয়সও কম হয়নি, আসছে মাঘে 51 বছর পূর্বে। প্রায় বছর 2 হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন লাখ দেড়েক টাকা ব্যাংকে জমা আছে, তারই সুদে আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, অবশ্য পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নাড়িয়া বলিলেন, না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ও হাঙ্গামা পোহাতে হয় না। শুধু একটা লক্ষ্মী ছাড়া বখাটে ভাইপো আছে, সে মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো, কিন্তু সে ছোড়া একেবারে বেহেড মাতাল আর জুয়ারি। ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই তাকে আর বাড়ি ঢুকতে দিই না। ব্যোমকেশ প্রশ্ন করিল, ভাইপোটি কোথায় থাকেন? আশুবাবু বেশ একটু পরিতৃপ্তির সহিত বলিলেন, আপাতত শ্রীঘরে। রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান। বিনোদ ছোড়া আমার গুণধর ভাইপো। জেলে যাবার পর কদিন বেশ আরামে ছিলাম মশাই, কোনো হাঙ্গামা ছিল না। বন্ধু বান্ধব আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনোদিন কারো অনিষ্ট করিনি। সুতরাং আমার যে শত্রু আছে এ কথাও আমি ভাবতে পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রঘাত হলো। এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামোফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হতো না, ভাবতাম সব গাঁজাখুরি। কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধ্যাবেলা আমি অভ্যাসবশত বেড়াতে বেরিয়েছিলাম, রোজই যাই। জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধ্যাটা কাটিয়ে 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরে আসি। হেঁটেই যাতায়াত করি। আমার যে বয়স, তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রিতে আমি বাড়ি ফিরছি। আমহার্স্ট স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার ঘড়িতে তখন ঠিক 9:15। রাস্তায় তখনও গাড়ি মোটরের খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। 2টো ট্রাম পাস করে গেল। একটু ফাঁক দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি, তখন হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে বুকের চামড়ার উপর কাঁটা ফোটার মতন একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো আমার বুক পকেটের ঘড়ির ওপর কে যেন একটা প্রকাণ্ড ঘুষি মারলে। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম। মাথাটা যেন ঘুলিয়ে গিয়েছিল। কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না,
কিসে আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম, তখন দেখি তার কাঁচখানা গুঁড়ো হয়ে গেছে। আর আর একটা গ্রামোফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ বের করে আছে। আশুবাবু বলিতে বলিতে আবার ঘর্মাক্ত হইয়া উঠিয়াছিলেন। কপালের ঘাম মুছিয়া কম্পিত হস্তে পকেট হইতে একটি ঘড়ির বাক্স বাহির করিয়া ব্যোমকেশের হাতে দিয়া বলিলেন, এই সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলিয়া একটি গান মেটালের পকেট ঘড়ি বাহির করিল। ঘড়ির কাঁচ নাই, ঠিক 9টা 20 মিনিটে বন্ধ হইয়া গিয়াছে এবং তাহার মর্মস্থল ভেদ করিয়া একটি গ্রামোফোন পিনের অগ্রভাগ হিংস্রভাবে পশ্চাৎ দিকে মুখ বাইর করিয়া আছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনোসংযোগে নিরীক্ষণ করিয়া আবার বাক্সে রাখিয়া দিল। বাক্সটা টেবিলের উপর রাখিয়া আশুবাবুকে বলিল, তারপর? আশুবাবু বলিলেন, তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম সে আমি জানি, আর ভগবান জানেন। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি। ভাগ্যে পকেটে ঘড়িটা ছিল, তাই তো প্রাণ বেঁচে গেল, নইলে আমিও তো এতক্ষণ হাসপাতালের মরার টেবিলে শুয়ে থাকতাম। আশুবাবু শিহরিয়া উঠিলেন। এক রাত্রিতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই। প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত এই শুধু ভেবেছি। শেষ রাত্রে আমার নাম মনে পড়ল। শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতেই ছুটে এসেছি। বন্ধ গাড়িতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি। কি জানি যদি। ব্যোমকেশ উঠিয়া গিয়া আশুবাবুর স্কন্ধে হাত রাখিয়া বলিল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন, তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু 2 হাতে ব্যোমকেশের হাত ধরিয়া বলিলেন, ব্যোমকেশ বাবু, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, প্রাণ বাঁচান, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরিয়া বসিয়া মৃদু হাস্যে বলিল, এ তো খুব ভালো কথা। সব শুদ্ধ তাহলে 3000 হলো। গভর্নমেন্ট 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে না? কিন্তু সে পরের কথা, এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো, ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কিরকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। আশুবাবু নিঃসংশয়ে বললিলেন, না। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আর কোন রকম শব্দ? আমি তো কিছুই মনে করতে পারছি না, ভেবে দেখুন। কিয়ৎকাল চিন্তা করিয়া আশুবাবু বলিলেন, রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সেই শব্দই শুনেছিলাম। আর মনে হচ্ছে যেন যে সময় ধাক্কাটা লাগে সেই সময় সাইকেলের ঘন্টির কিরিং কিরিং শব্দ শুনেছিলাম। কোন রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না। কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ অন্য প্রশ্ন করিল, আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলেপুলে নেই, ভাইপোই বোধ হয় আপনার ওয়ারিস। একটু ইতস্তত করিয়া আশুবাবু বলিলেন, না। উইল করেছেন? হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে রক্তাভ হইয়া উঠিতেছিল। তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সংকোচজড়িত স্বরে বলিলেন, আমাকে আর সব কথা জিজ্ঞাসা করুন, শুধু ওই প্রশ্নটি আমায় করবেন না, ওটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা প্রাইভেট। বলিতে বলিতে অপ্রতিভভাবে থামিয়া গেলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে চাহিয়া শেষে বলিল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিস, তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউ জানে না। আপনার ওয়ারিসের সঙ্গে আপনার দেখা হয়? চক্ষু অন্যদিকে ফিরাইয়া আশুবাবু বলিলেন, হয়। আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে? আশুবাবু মনে মনে হিসাব করিয়া বলিলেন, তা প্রায় 3 হপ্তা হবে। ব্যোমকেশ কিয়ৎকাল ভ্রু কুঞ্চিত করিয়া বসিয়া রহিল। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান, যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেব। আশুবাবু শঙ্কিতভাবে বলিলেন, কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থা করলেন না। ইতিমধ্যে যদি আবার
ব্যোমকেশ বলিল, আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বেরোবেন না। আশুবাবু পাণ্ডুর মুখে বলিলেন, বাড়িতে আমি একলা থাকি, যদি। ব্যোমকেশ বলিল, না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তবে ইচ্ছে হয় একজন দারোয়ান রাখতে পারেন। আশুবাবু জিজ্ঞাসা করিলেন, বাড়ি থেকে একেবারে বেরোতে পাবো না? ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, একান্তই যদি রাস্তায় বেরোনো দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আর কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু প্রস্থান করিলে ব্যোমকেশ ললাট ভ্রুকুটি কুটিল করিয়া বসিয়া রহিল। চিন্তা করিবার নূতন সূত্র সে অনেক পাইয়াছে, তাহাতে সন্দেহ নাই। তাই আমি তাহার চিন্তায় বাধা দিলাম না। প্রায় আধ ঘন্টা নীরব থাকিবার পর সে মুখ তুলিয়া বলিল, তুমি ভাবছ আমি আশুবাবুকে পথে নামতে মানা করলুম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ এই কথাই বা জানলুম কি করে? চকিত হইয়া বলিলাম, হ্যাঁ। ব্যোমকেশ বলিল, গ্রামোফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছ, সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাতেও নয়, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছ? না। কি কারণ? এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। আমি কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলাম, এমন কি অস্ত্র হতে পারে? ব্যোমকেশ বলিল, তা যখন জানতে পারবে গ্রামোফোন পিন রহস্য, তখন আর রহস্য থাকবে না। আমার মাথায় একটা আইডিয়া আসিয়াছিল। বলিলাম, আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোন পিন ছোড়া যায়? সপ্রশংস নেত্রে চাহিয়া ব্যোমকেশ বলিল, বুদ্ধি খেলিয়েছ বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায় সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল ছুড়লে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে। কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? আমি বলিলাম, মনে করো যদি এয়ার গান হয়। ব্যোমকেশ হাসিয়া উঠিল। এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নূতনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না, হেনা, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক, ছোড়বার সময় তার একটা শব্দ হবেই। সে শব্দ ঢাকা পড়ে কি করে? আমি বলিলাম, তুমিই তো এখনই বলছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হইয়া বসিয়া বিস্ফারিত নেত্রে আমার মুখের প্রতি চাহিয়া রহিল। অস্ফুট স্বরে কহিল, ঠিক তো, ঠিক তো। আমি বিস্মিত হইয়া বলিলাম, কি হলো? ব্যোমকেশ নিজের দেহটাকে একখানা ঝাঁকানি দিয়া যেন চিন্তার মোহ ভাঙিয়া ফেলিল। বলিল, কিছু না। এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় গাঁথা। সবগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কি রকম? ব্যোমকেশ করাগ্রে গণনা করিতে করিতে বলিল, প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও পৌর। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এইটাই সবচেয়ে প্রণিধানযোগ্য, তারা সবাই অপুত্রক। আমি বলিলাম, তুমি তাহলে অনুমান করো যে? ব্যোমকেশ বলিল, অনুমান এখনো আমি কিছুই করিনি, এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রিমাইস। আমি বলিলাম, কিন্তু এই কটি প্রিমাইস থেকে অপরাধীদের ধরা? আমাকে শেষ করিতে না দিয়া ব্যোমকেশ বলিল, অপরাধীদের নয় অজিত, অপরাধীর। গৌরবে ছাড়া আর এখানে বহু বচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডার্স গ্যাং বলে যতই চিৎকার করুক,
গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন, তিনিই এই নরমের যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরব্রহ্মের মতো ইনি একমেব দ্বিতীয়ম। আমি সন্দেহ প্রকাশ করিয়া বলিলাম, এই কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ বলিল, প্রমাণ আছে অনেক, কিন্তু উপস্থিত একটা কথা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যভেদ করবার শক্তি 5 জন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি 5 জনের হয়? এ যেন চক্র ছিদ্রপথে মৎস্য চক্ষু বিদ্ধ করার মতো। দ্রৌপদী স্বয়ম্বর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমোঘ নিশানা একজন বই দুজনের ছিল না, বলিয়া হাসিতে হাসিতে সে উঠিয়া পড়িল। আমাদের এই বসিবার ঘরের পাশে আর একটা ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এই ঘরে সে সকল সময় আমাকেও ঢুকিতে দিত না। বস্তুত এই ঘরখানা ছিল একাধারে তাহার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলিয়া সেই ঘরটায় প্রবেশ করিতে করিতে ব্যোমকেশ বলিল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটার তত্ত্ব আহরণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বৈকালে প্রায় 3:30টার সময় ব্যোমকেশ বাহির হইয়া গিয়াছিল। কি কাজে গিয়াছিল জানি না। যখন ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। আমি তাহার জন্য প্রতীক্ষা করিতেছিলাম। চায়ের সরঞ্জামও তৈয়ার ছিল। সে আসিতেই ভৃত্য টেবিলের উপর চা জলখাবার দিয়া গেল। আমরা নিঃশব্দে জলযোগ সমাধা করিলাম। এমন অভ্যাস হইয়া গিয়াছিল, ওই কার্যটা একত্র না করিলে মনোপুত হইত না। একটা চুরুট ধরাইয়া চেহারে ঠেসান দিয়া বসিয়া ব্যোমকেশ প্রথম কথা কহিল। বলিল, আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? ঈষৎ বিস্মিতভাবে বলিলাম, কেন বলো দেখি? আমার তো বেশ ভালো লোকই মনে হলো। নিরীহ ভালো মানুষ গোছের। ব্যোমকেশ বলিল, আর নৈতিক চরিত্র? আমি বলিলাম, মাতাল ভাইপোর ওপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি, যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন তো অন্য কথা, কিন্তু এখন আর ওর সেসব করবার বয়স নেই। ব্যোমকেশ মুচকি হাসিয়া বলিল, বয়স না থাকতে পারে, কিন্তু একটি স্ত্রী লোক আছে। জোড়াসাঁকোর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধহয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন, এবং গানের মজলিস বললেও বোধহয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা চলে না। বলো কি হে, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু এই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন, সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই। আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। উৎসুক হইয়া বলিলাম, তাই নাকি? সঙ্গীত পিপাসু সেজে ঢোকবার মতলব করেছিলে বুঝি? নাগরিকাটির দর্শন পেলে? কিরকম দেখতে শুনতে? ব্যোমকেশ বলিল, একবার চকিতের ন্যায় দেখা পেয়েছিল, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারীর চিত্ত চাঞ্চল্য ঘটাতে চাই না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড়জোর 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। আমি হাসিয়া বলিলাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? ব্যোমকেশ বলিল, অপরিমিত কৌতূহল আমার একান্ত দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে একটা খটকা লেগেছিল। ইনিই তাহলে আশুবাবুর উত্তরাধিকারিণী, সেই রকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলুম, ফিটফাট বাবু, বয়স 35-36,
দ্রুতবেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুঁজে দিয়ে দ্রুতবেগে চলে গেলেন। কিন্তু ও কথা যা, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠিয়া ঘরময় পায়চারি করিতে লাগিল। বুঝিলাম অবান্তর আলোচনায় আকৃষ্ট হইয়া পাছে তাহার মন প্রকৃত অনুসন্ধানের পথ হইতে বিক্ষিপ্ত হইয়া পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তাহার উপস্থিত বিপদ ও বিপদমুক্তির সমস্যা অপেক্ষা বড় হইয়া ওঠে, এই ভয়ে ব্যোমকেশও আলোচনাটা আর বাড়িতে দিল না। এমনি ভাবে যে মানুষের মন নিজের অজ্ঞাতসারে গৌণ বস্তুকে মুখ্য বস্তু অপেক্ষা প্রধান করিয়া তুলিয়া শেষে লক্ষ্যভ্রষ্ট হইয়া পড়ে, তাহা আমারও অজ্ঞাত ছিল না। আমি তাই জিজ্ঞাসা করিলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সম্মুখে দাঁড়িয়া মৃদুহাস্যে বলিল, ঘড়ি থেকে 3টি তত্ত্ব লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটির সাধারণ এডিশন মার্কা পিন। 2, তার ওজন 2 রতি। 3, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। আমি বলিলাম, তার মানে দরকারি তথ্য কিছুই পাওনি? ব্যোমকেশ চেয়ার টানিয়া বসিয়া বলিল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোড়বার সময় হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুঁড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারীর টিপ কিরকম অভ্রান্ত তা তো দেখেছ। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসের সুরে বলিলাম, 7-8 গজ দূর থেকে মেরেছে, তবে কেউ ধরতে পারলে না? ব্যোমকেশ বলিল, সেইটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান প্রহেলিকা। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবুও কেউ বুঝতে পারলে না কি করে সে এমন ভাবে আত্মগোপন করলে। আমি অনেকক্ষণ চিন্তা করিয়া কহিলাম, আচ্ছা, এমন তো হতে পারে হত্যাকারী পকেটের ভিতর এমন একটা যন্ত্র নিয়ে বেড়ায় যা থেকে গ্রামোফোন পিন ছোড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকেই যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারো সন্দেহ হয় না। ব্যোমকেশ বলিল, তা যদি হতো তাহলে ফুটপাতের ওপরেই তো কাজ সারতে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে। তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছ? আমি নিরুত্তর হইয়া রহিলাম। ব্যোমকেশ হাঁটুর উপর কনুই রাখিয়া ও করতলে চিবুক ন্যস্ত করিয়া কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। শেষে বলিল, বুঝতে পারছি, এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত্রিকালে এ বিষয়ে আর কোনো কথা হইল না। নিদ্রার পূর্ব পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক ও বিমনা হইয়া রহিল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থাকিয়াও তাহার যুক্তির ফাঁদে ধরা দিতেছে না, তাহারই পশ্চাতে তাহার মন যে ব্যাধের মতো ছুটিয়াছে, তাহা বুঝিয়া আমিও তাহার একাগ্র অনুধাবনে বাধা দিলাম না। পরদিন সকালে চিন্তাক্রান্ত মুখেই সে শয্যা ছাড়িয়া উঠিল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া 1 পেয়ালা চা গলধঃকরণ করিয়া বাহির হইয়া গেল। ঘণ্টা 3 পরে যখন ফিরিল, তখন জিজ্ঞাসা করিলাম, কোথায় গিয়েছিলে? ব্যোমকেশ জুতার ফিতা খুলিতে খুলিতে অন্যমনে বলিল, উকিলের বাড়ি। তাহাকে উন্মানা দেখিয়া আমি আর প্রশ্ন করিলাম না। অপরাহ্নের দিকে তাহাকে কিছু প্রফুল্ল দেখিলাম। সমস্ত দুপুর সে নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া কাজ করিতেছিল। একবার টেলিফোনে কাহার সহিত কথা কহিল, শুনিতে পাইলাম। প্রায় 4:30 সময় সে দরজা খুলিয়া গলা বাড়াইয়া বলিল, ওহে, কাল কি ঠিক হয়েছিল? ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেবার সময় যে উপস্থিত। সত্যই পথের কাঁটার কথা একেবারে ভুলিয়া গিয়াছিলাম। ব্যোমকেশ হাসিয়া বলিল, এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে দিই। এমনই গেলে তো চলবে না। আমি তাহার ঘরে প্রবেশ করিয়া বলিলাম,
চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের কবাট যুক্ত আলমারি খুলিয়া তাহার ভিতর হইতে একটি টিনের বাক্স বাহির করিল। বাক্স হইতে ক্রেপ, কাঁচি, স্পিরিট, গাম ইত্যাদি বাছিয়া লইয়া বুরুজ দিয়া আমার মুখে স্পিরিট গাম লাগাইতে লাগাতে বলিল, অজিত বন্দ্যোপাধ্যায় যে ব্যোমকেশ বক্সির বন্ধু, এ খবর অনেক মহাত্মই জানেন কিনা তাই একটু সতর্কতা। মিনিট 15 পরে আমার অঙ্গসজ্জা শেষ করিয়া যখন ব্যোমকেশ ছাড়িয়া দিল, তখন আয়নার সম্মুখে গিয়া দেখি, কি সর্বনাশ! এ তো অজিত বন্দ নয়, এ যে সম্পূর্ণ আলাদা লোক। ফ্রেঞ্চ কাট দাড়ি ও সূচালো গোঁফ যে অজিত বন্দর কসমিন কালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বাড়িয়া গিয়াছে। রং বেশ একটু ময়লা। আমি ভীত হইয়া বলিলাম, এই বেশে রাস্তায় বেরুতে হইবে? যদি পুলিশে ধরে? ব্যোমকেশ সহাস্যে বলিল, মা ভই, পুলিশের বাবার সাধ্য নেই তোমাকে চিনতে পারে। বিশ্বাস না হয় নিচের তলায় কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা কয়ে দেখো, জিজ্ঞাসা করো অজিতবাবু কোথায় থাকেন। আমি আরো ভয় পাইয়া বলিলাম, না না, তার দরকার নেই, আমি এমনই যাচ্ছি। বাহির হইবার সময় ব্যোমকেশ বলিল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, পেছন নিতে পারে। সে সম্ভাবনাও আছে নাকি? অসম্ভব নয়। আমি বাড়িতেই রইলুম, যত শিগগির পারো ফিরে এসো। পথে বাহির হইয়া প্রথমটা ভারী অস্বস্তি বোধ হইতে লাগিল। ক্রমে যখন দেখিলাম আমার ছদ্মবেশ কাহারও দৃষ্টি আকর্ষণ করিতেছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হইলাম, একটু সাহসও হইল। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খাইতাম। খোট্টা পানওয়ালা আমাকে দেখিলেই সেলাম করিত। সেখানে গিয়া সদর্পে পান চাহিলাম। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়া পয়সা কুড়াইয়া লইল। আমার পানে ভালো করিয়া দৃকপাতও করিল না। 5টা বাজিয়া গিয়েছিল, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বুঝিয়া ট্রামে চড়িলাম। এসপ্ল্যানেডে নামিয়া বেড়াইতে বেড়াইতে সংকেত স্থানে উপস্থিত হইলাম। মনের অবস্থা যদিও ঠিক অভিসারিকার মতো নহে, তবু বেশ একটু কৌতুক ও উত্তেজনা অনুভব করিতে লাগিলাম। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হইল না। যে পথে জনস্রোতের মতোই ছুটিয়া চলিয়াছে, সেখানে স্থানুর মতো দাঁড়াইয়া থাকা সহজ ব্যাপার নহে। 2-4টা কনুইয়ের গুঁটা নির্বিকার ভাবে হজম করিলাম। অকারণ সঙের মতো ল্যাম্পপোস্ট ধরিয়া দাঁড়াইয়া থাকায় অন্য বিপদও আছে। চৌমাথার উপর একটা সার্জেন্ট দাঁড়াইয়াছিল। সে সপ্রশ্ন ভাবে আমার দিকে 2-3 বার দৃষ্টি নিক্ষেপ করিল। এখনই হয়তো আসিয়া জিজ্ঞাসা করিবে, কেন দাঁড়াইয়া আছো? কি করি, ফুটপাতের ধারেই হোয়াইটওয়ে লেডেলের দোকানের একটা প্রকাণ্ড কচকচা জানালায় নানাবিধ বিলাতি পণ্য সাজানো ছিল। সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাইয়া রহিলাম। মনে ভাবিলাম, পাড়া গিয়ে ভূত মনে করে ক্ষতি নাই। গাঁট কাটা ভাবিয়া হাতে হাত করা না পড়ায়। ঘড়িতে দেখিলাম 5টা 50। কোন ক্রমে আর 10টা মিনিট কাটাইতে পারিলে বাঁচা যায়। অধীরভাবে অপেক্ষা করিতে লাগিলাম। মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যে পড়িয়া রহিল। 2-1 বার পকেটে হাত দিয়াও দেখিলাম, কিন্তু সেখানে নূতন কিছুই হাতে ঠেকিল না। অবশেষে 6টা বাজিতেই একটা আরামের নিঃশ্বাস ফেলিয়া ল্যাম্পপোস্ট পরিত্যাগ করিলাম। পকেট দুটা ভালো করিয়া পরীক্ষা করিলাম, চিঠিপত্র কিছুই নাই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা সমৎসর আনন্দও হইতে লাগিল। যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নহে, তাহার একটা দৃষ্টান্ত পাওয়া গিয়াছে। এইবার তাহাকে বেশ একটু খোঁচা দিতে হইবে। এই রূপ নানা কথা ভাবিতে ভাবিতে এসপ্ল্যানেডের ড্রাম ডিপোতে আসিয়া পৌঁছালাম। ছবি নিবেন বাবু? কানের অত্যন্ত নিকটে শব্দ শুনিয়া চমকিয়া ফিরিয়া দেখি, লুঙ্গি পরা নিচ শ্রেণীর একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুঁজিয়া দিতেছে। বিস্মিতভাবে খুলিতেই একখানা কুৎসিত ছবি বাহির হইয়া পড়িল। এইরূপ ছবির ব্যবসা কলিকাতার রাস্তাঘাটে চলে জানিতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়া দেখি লোকটা নাই। সম্মুখে পশ্চাতে চারিদিকে চক্ষু ফিরাইলাম, কিন্তু ভিড়ের মধ্যে সেই লুঙ্গি পরা লোকটাকে কোথাও দেখিতে পাইলাম না। অবাক হইয়া কি করিব ভাবিতেছি, এমন সময় একটি ছোট্ট হাসির শব্দে চমক ভাঙিয়া দেখিলাম, একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে আসিয়া দাঁড়াইয়াছেন।
আমার দিকে না তাকাইয়া তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বলিলেন, চিঠি তো পেয়ে গেছো দেখছি, এবার বাড়ি যাও, একটু ঘুরে যেও। এখান থেকে ট্রামে বউবাজারের মোড় পর্যন্ত যেও, সেখানে থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। সার্কুলার রোডের ট্রাম আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল। সাহেব তাহাতে উঠিয়া বসিলেন। আমি সমস্ত শহর মারাইয়া যখন বাড়ি ফিরিলাম, তখন ব্যোমকেশ আরাম কেদারার উপর লম্বা হইয়া পড়িয়া সিগার টানিতেছে। আমি তাহার সম্মুখে চেয়ার টানিয়া বসিয়া বলিলাম, সাহেব কখন এলে? ব্যোমকেশ ধুম উদ্গীরণ করিয়া বলিল, মিনিট 20। আমি বলিলাম, আমার পেছনেই ছিলে কেন? ব্যোমকেশ উঠিয়া বসিয়া বলিল, যে কারণে নিয়েছিলুম তা সফল হলো না, 1 মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে লেডেলের দোকানের ভিতর জানালার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলুম। পথের কাঁটার ব্যাপারী বোধহয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটপট করছিলে আর 2 মিনিট অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাতে সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিলে না। তুমি চলে যাবার পর আমিও দোকান থেকে বেরিয়েছি। মিনিট 2-3 দেরি হয়েছিল, তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলুম, তখন তুমি হাতে খাম করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করিয়া পাইলাম তাহা বিবৃত করিলে পর ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, লোকটাকে ভালো করে দেখেছিলে? কিছু মনে আছে? আমি চিন্তা করিয়া বলিলাম, না, শুধু মনে আছে তার নাকের পাশে একটা মস্ত আঁচিল ছিল। ব্যোমকেশ হতাশ ভাবে মাথা নাড়িয়া বলিল, সেটা আসল নয়, নকল, তোমার গোঁপদারির মতো। যাক, এখন চিঠিখানা দেখি। তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার দাড়ি গোঁফ ধুয়ে এসো। মুখের রোম বাহুল্য বর্জন করিয়া স্নান করিয়া যখন ফিরিলাম, তখন ব্যোমকেশের মুখ দেখিয়া একেবারে অবাক হইয়া গেলাম। 2 হাত পিছনে দিয়া সে দ্রুতভাবে ঘরে পায়চারি করিতেছে। তাহার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটিয়া উঠিয়াছে যে, তাহা দেখিয়া আমার বুকের ভিতরটা লাফাইয়া উঠিল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করিলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো নাকি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দবেগে আমার পিঠ চাপড়াইয়া বলিল, শুধু একটি কথা অজিত, একটি ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম। 2 দিক থেকে পথ এসেছে, কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটি পন্টুন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে তুমি পড়েই দেখো, বলিয়া ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল, তাহা দেখিয়াছিলাম, কিন্তু পড়িবার সুযোগ হয় নাই। এখন দেখিলাম পরিষ্কার অক্ষরে লেখা রহিয়াছে, আপনার পথের কাঁটা কে, তাহার নাম ও ঠিকানা কি, আপনি কি চান, পরিষ্কার করিয়া লিখুন, কোনো কথা লুকাইবেন না। নিজের নাম স্বাক্ষর করিবার দরকার নাই। লিখিত পত্র খামে ভরিয়া আগামী রবিবার 10ই মার্চ রাত্রি 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়া পশ্চিম দিকে যাইবেন। একটি লোক বাইসাইকেল চড়িয়া আপনার সম্মুখ দিক হইতে আসিবে। তাহার চোখে মোটর গগল দেখিলেই চিনিতে পারিবেন। তাহাকে দেখিবা মাত্র আপনার পত্র হাতে লইয়া পাশের দিকে হাত বাড়াইয়া থাকিবেন। বাইসাইকেল আরোহী আপনার হাত হইতে চিঠি লইয়া যাইবে। অতঃপর যথাসময়ে আপনি সংবাদ পাইবেন। পদব্রজে একাকী আসিবেন, সঙ্গী থাকিলে দেখা পাইবেন না। 2-3 বার সাবধানে পড়িলাম, খুব অসাধারণ বটে এবং যৎপরণাস্তি রোমান্টিক, তাহাতে সন্দেহ নাই, কিন্তু ইহাতে ব্যোমকেশের অসম্বৃত আনন্দের কোনো হেতু খুঁজিয়া পাইলাম না। জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার বলো দেখি, আমি তো এমন কিছুই দেখছি না। কিছু দেখতে পেলে না? অবশ্য তুমি কাল যে অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করবার চেষ্টার মতো হয়তো কোনো বদ মতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া আর তো আমি কিছু দেখছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থামিয়া গেল।
বাহিরে সিঁড়িতে পদশব্দ হইল। ব্যোমকেশ ক্ষণকাল একাগ্র মনে শুনিয়া বলিল, আশুবাবু, এইসব কথা ওকে বলবার দরকার নেই, বলিয়া চিঠিখানা আমার হাত হইতে লইয়া পকেটে পুরিল। একদিনের মধ্যে মানুষের চেহারা এতখানি পরিবর্তিত হইতে পারে তাহা কল্পনা করাও কঠিন। মাথার চুল অবিন্যস্ত, জামা কাপড়ে পরিপাট্য নাই, গালের মাংস ঝুলিয়া গিয়াছে, চোখের কোলে কালি, যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পাইয়া একেবারে ভাঙিয়া পড়িয়াছেন। কাল সদ্য মৃত্যুর মুখ হইতে রক্ষা পাইবার পরও তাহাকে এত অবসন্ন ম্রিয়মান দেখি নাই। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসিয়া পড়িয়া বলিলেন, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি ব্যোমকেশ বাবু। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে কহিল, সে পালাবে আমি জানতুম। সেই সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু অতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া বলিলেন, আপনি আপনি সব জানেন? ব্যোমকেশ শান্ত স্বরে কহিল, সমস্ত। কাল আমি জোড়াসাঁকোয় গিয়েছিলুম, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির অনেক দিন থেকে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলছিল। আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করবার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যায়। প্রথমটা বোধহয় কৌতূহল বশে গিয়েছিল, তারপর ক্রমে যা হয়ে থাকে। ওরা এতদিন সুযোগের অভাবে কিছু করতে পারছিল না। আশুবাবু, আপনি দুঃখিত হবেন না, এ আপনার ভালোই হলো। অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধু ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনের কোনো ভয় নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু শঙ্কা ব্যাকুল দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তার মানে? ব্যোমকেশ বলিল, তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না, তাই ঠিক। ওরাই দুজনে আপনাকে হত্যা করবার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরে একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিলে। আপনাকেও সরাতো, শুধু পরমায়ু ছিল বলে আপনি বেঁচে গেলেন। আশুবাবু বহুক্ষণ দুই হাতে মুখ ঢাকিয়া বসিয়া রহিলেন। শেষে মর্মন্তুদ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিলেন, বুড়ো বয়সে সকৃত পাপের প্রায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেবার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবন যাপন করেছিলাম, তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপবন দেখতে গিয়েছিলাম, সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিনের অরুচি, কিন্তু তাকে বিবাহ করবার জন্য একেবারে পাগল হয়ে উঠলাম। শেষে একদিন জানতে পারলাম সে বেশ্যার মেয়ে। বিবাহ হলো না, কিন্তু তাকে ছাড়তেও পারলাম না। কলকাতায় এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকেই 12-13 বছর তাকে স্ত্রীর মতোই দেখে এসেছি। তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলুম, সে তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতো ভালোবাসে। কোনো দিন সন্দেহ হয়নি। বুঝতে পারিনি যে পাপের রক্তে যার জন্ম সে কখনো সাধ্যী হতে পারে না। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মে কাজে লাগবে। কিছুক্ষণ নীরব থাকিয়া ভগ্নস্বরে জিজ্ঞাসা করিলেন, ওরে, তারা কোথায় গিয়েছে, আপনি জানেন কি? ব্যোমকেশ বলিল, না, আর সে জেনেও কোনো লাভ নেই। নিয়তি তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করব, জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা ঘেঁটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এইটাই আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে, এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছুই হতে পারত না। আশুবাবু আবেগপূর্ণ স্বরে কহিলেন, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি কোথাও প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় লইবার পর তাহার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হইয়া রইল। শয়নের পূর্বে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করিলাম,
আশুবাবুকে খুন করবার চেষ্টার পেছনে যে বিলাস উকিল আর ওই স্ত্রীলোকটা আছে এ কথা তুমি কি করে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ হইতে চক্ষু নামাইয়া বলিল, কাল বিকেলে। তবে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না, কিন্তু তাদের কাছ থেকে আসল হত্যাকারী গ্রামোফোন পিনের আসামির সন্ধান পাওয়া যেতে পারত। ব্যোমকেশ মুখ টিপিয়া হাসিয়া বলিল, তা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতুম না। তুমি তাদের তাড়িয়েছ? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিলই। আমি আজ সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলুম যে আমি অনেক কথাই জানি, যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতেই বামাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার লাভ কি হলো? ব্যোমকেশ একটা হাই তুলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, লাভ এমন কিছু নয়, কেবল একটু দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হবার লোক নন, মক্কেলের টাকা কড়ি যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন, এবং এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজতে পুরেছে। আগে থাকতেই তারা খবর জানতো কিনা? যা হোক, বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ঠেকাতে পারবে না, যদিও ফাঁসিই তার উচিত শাস্তি। তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না, তখন 2 বছরই বা মন্দ কি? পরদিন প্রাতঃকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করিতে আসিল। সবেমাত্র চায়ের বাটি নামাইয়া রাখিয়া খবরের কাগজখানা খুলিবার জোগাড় করিতেছি, এমন সময় দরজার কড়া নাড়িয়া উঠিল। ব্যোমকেশ সচকিত হইয়া বলিল, কে? ভেতরে আসুন। একটি ভদ্র বেশধারী সুশ্রী যুবক প্রবেশ করিল। দাড়ি গোঁফ কামানো, এক হারা ছিপছিপে গড়ন, বয়স 30-এর মধ্যেই। চেহারা দেখিলে মনে হয় একজন অ্যাথলেট। সম্মুখে আমাদের দেখিয়া স্মিত মুখে নমস্কার করিয়া বলিল, কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বীমা কোম্পানির এজেন্ট। বলিয়াই অনাহুতভাবেই একখানা চেয়ার অধিকার করিয়া বসিল। ব্যোমকেশ বিরস স্বরে বলিল, আমাদের জীবন বীমা করবার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হাসিয়া উঠিল, একজন লোক আছে যাহাদের মুখ দেখিতে বেশ সুশ্রী, কিন্তু হাসিলেই মুখের চেহারা বদলাইয়া যায়। দেখিলাম প্রফুল্ল রায়েরও তাই। লোকটি বোধহয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হইয়া আছে। সুন্দর মুখ এত সহজে এমন বিকৃত হইতে পারে দেখিয়া আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসিতে হাসিতে বলিল, আমি বীমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বীমার কাজে আপনাদের কাছে আসিনি। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিলখিল দিতে আরম্ভ করেছেন। নেহাত দোষ দেওয়াও যায় না, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন উপস্থিত আমার কোনো দুরভিসন্ধি নেই। আপনারই নাম তো ব্যোমকেশ বাবু, বিখ্যাত ডিটেকটিভ। আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, যদি আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজার ভাবে মুখখানা বাঁকাইয়া বলিল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া বলিল, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু বলিয়া অর্থপূর্ণভাবে আমার পানে চাহিল। আমি উঠিবার উপক্রম করিতেছি দেখিয়া ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলিল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। প্রফুল্ল রায় বলিল, বেশ তো বেশ তো, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসে? আপনার নামটি মাফ করবেন অজিত বাবু, আপনি যে ব্যোমকেশ বাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকা, কত রকম বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটনে সাহায্য করা কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনের একটা মুহূর্তও বোধহয় ডাল নয়। আমার এক সময় মনে হয় এই একঘেয়ে বীমার কাজ ছেড়ে আপনার মতো জীবনযাপন করতে যদি পারতাম। বলিয়া পকেট হইতে পানের ডিবা বাহির করি একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমেই অধীর হইয়া উঠিতেছিল, বলিল, এইবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়েই সুবিধে হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তাহার দিকে ফিরিয়া বলিল, এই যে বলি, আমি বীমা কোম্পানির এজেন্ট, তা তো আগেই শুনেছেন।
বম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানির হয়ে 10-12 লাখ টাকার কাজ আমি করেছি, তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসে চার্জ দিয়ে পাঠিয়েছেন। গত 8 মাস আমি স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রথম মাস 2 বেশ কাজ চালিয়েছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোথা থেকে এক আপদ এসে জুটলো। কারণ নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বীমা কোম্পানির একটা লোক আমার পেছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজারের কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে নিজেই কাজ করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের, ভালো ভালো লাইফ ভাঙাতে আরম্ভ করলে আমি যেখানে যাই আমার পেছু পেছু সেও সেখানে গিয়ে হাজির হয়। কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিয়ে খদ্দের ভরকে দেয়। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইফগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এইভাবে 4-5 মাস কাটলো, কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো, কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো কিছু ঠিক করতে পারলাম না। মামলা মোকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়, অথচ ছিনে জোঁক পেছনে লেগেই আছে। আরো মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করবার কোনো উপায়ই ভেবে পেলাম না। প্রফুল্ল রায় মানিব্যাগ হইতে সযত্নে রক্ষিত 2টি চিরকুট বাহির করিয়া ছোট টুকরাটি ব্যোমকেশের হাতে দিয়া বলিল, দিন 12-14 আগে এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়ল। আপনার নজরে বোধহয় পড়েনি, পড়বার কথাও নয়, কিন্তু 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই? পড়বা মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে ভাবলাম, দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নপাদ্য মাদুলি হলেও বোধ করি আপত্তি করতাম না। গলা বাড়াইয়া দেখিলাম এ সেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলিল, পড়লেন তো, বেশ মজার না? যাই হোক, আমি তো নির্দিষ্ট দিনে অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পপোস্ট ধরে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা আর কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গেল, কিন্তু কা কষ্ট পরিবেদনা কোথাও কেউ নেই। ডিসগাস্টেড হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়ে বলিল, এই দেখুন সেই চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলিয়া পড়িতে লাগিল। আমি উঠিয়া আসিয়া তাহার পিঠের ওপর ঝুঁকিয়া দেখিলাম ঠিক আমার পত্রেরই অনুরূপ, কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11ই মার্চ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করিবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থামিয়া চিঠিখানা পড়িবার অবকাশ দিয়া বলিতে লাগিল, একে তো পকেটে চিঠি এলো কি করে ভেবেই পেলাম না, তার উপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। আমি মিস্ট্রি ভালোবাসি না মশাই, কিন্তু এই চিঠির যেন আগাগোড়াই মিস্ট্রি, যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধি এর মধ্যে লুকোনো রয়েছে। নইলে সবটাতেই এত লুকোচুরি কেন? লোকটা কে, কি রকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলছে। ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনিই বলুন তো। বলিয়া সে আমার মুখের দিকে চাহিল। আমি উত্তর দিবার পূর্বেই ব্যোমকেশ বলিল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন, আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। প্রফুল্লরা একটু ক্ষুণ্ণ হইয়া বলিল, সে কথাই তো জিজ্ঞাসা করছি। চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয় লোকটা ভালো নয়। এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত হবে কি? আমি নিজে গত 10-12 দিন ধরে ভেবে কিছু ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটি দিন বাকি, তাই কি করব ঠিক করতে না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, দেখুন, আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলুম না। আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনো যথেষ্ট সময় আছে। কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথা কর্তব্য বলে দেব। প্রফুল্ল রায় বলিল, কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। আজ রাত্রে সুবিধে হবে নাকি? মনে করুন 8টা কি 9টার সময় যদি আসি। ব্যোমকেশ মাথা নাড়িয়া বলিল, না, আজ রাত্রে আমি অন্য কাজে ব্যস্ত থাকবো, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলিয়া ফেলিয়াই সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করিয়া কথাটা ঘুরাইয়া লইয়া বলিল, কিন্তু আপনার ব্যস্ত হবার কোনো কারণ নেই, কাল বিকেলে 4টে 4:30 সময় এলেও যথেষ্ট সময় থাকবে।
বেশ, তাই আসবো। পকেট হইতে আবার ডিবা বাহির করিয়া দুখান পান মুখে পুরিয়া ডিবাটা আমাদের দিকে বাড়াইয়া দিয়া বলিল, পান খান কি? খান না? আমরা এক একটা বদ অভ্যাস কিছুতেই ছাড়তে পারি না। ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আচ্ছা, আজ উঠি তাহলে, নমস্কার। আমরা প্রতি নমস্কার করিলাম। দ্বার পর্যন্ত গিয়া রায় ফিরিয়া দাঁড়াইয়া বলিল, পুলিশে এ বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নাম ধাম বিবরণ বের করতে পারবে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হইয়া বলিল, পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবও না। এই নিয়ে যান আপনার টাকা, বলিয়া টেবিলের উপর নোটখানা অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। না না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র। তা আপনার যখন মত নেই, আচ্ছা আসি তাহলে। বলিতে বলিতে প্রফুল্ল রায় দ্রুতপদে বাহির হইয়া গেল। প্রফুল্ল রায় চলিয়া গেলে ব্যোমকেশ নোটখানা তুলিয়া লইয়া নিজের লাইব্রেরি ঘরে ঢুকিল। তারপর সশব্দে দরজা বন্ধ করিয়া দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিট হইয়া উঠে বটে, কিন্তু কিছুক্ষণ একাকী থাকিবার পর সে ভাব আপনিই তিরোহিত হইয়া যায়, তাহা আমি জানিতাম। তাই মনটা বহু প্রশ্ন কণ্টকিত হইয়া থাকিলেও অপঠিত সংবাদপত্রখানা তুলিয়া তাহাতে মনোসংযোগের চেষ্টা করিলাম। কয়েক মিনিট পরে শুনিতে পাইলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা কহিতেছে। বুঝিলাম কাহাকেও টেলিফোন করিতেছে। দু একটা ইংরেজি শব্দ কানে আসিল, কিন্তু কাহাকে টেলিফোন করিতেছে ধরিতে পারিলাম না। প্রায় 1 ঘন্টা ধরিয়া কথাবার্তা চলিল। তারপর দরজা খুলিয়া ব্যোমকেশ বাহির হইয়া আসিল। চাহিয়া দেখিলাম তাহার স্বাভাবিক প্রফুল্লতা ফিরিয়া আসিয়াছে। জিজ্ঞাসা করিলাম, কাকে ফোন করলে? সে উত্তর না দিয়া ব্যোমকেশ বলিল, কাল এসপ্ল্যানেড থেকে ফেরবার সময় একজন তোমার পিছু নিয়েছিল, জানো? আমি চকিত হইয়া বলিলাম, না। নিয়েছিল নাকি? ব্যোমকেশ বলিল, নিয়েছিল। তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস, আমি শুধু তাই ভাবছি, বলিয়া নিজের মনেই মৃদু মৃদু হাসিতে লাগিল। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতা কি আছে তা বুঝিলাম না। কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরূহ হেয়ালির মতো হইয়া দাঁড়ায় যে তাহার অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এই বিষয়ে তাহাকে প্রশ্ন করাও বৃথা। সময় উপস্থিত না হইলে সে কিছুই বলিবে না। তাই আমি আর বাক্য ব্যয় না করিয়া স্থানাদির জন্য উঠিয়া পড়িলাম। দ্বীপ্রহর ও সন্ধেবেলাটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসিয়ায় কাটাইয়া দিল। প্রফুল্ল রায় সম্বন্ধে 2 একটা প্রশ্ন করিলাম, কিন্তু সে শুনিতেই পাইল না, চেয়ারে চক্ষু বুজিয়া পড়িয়া রহিল। শেষে চমকিয়া উঠিয়া বলিল, প্রফুল্ল রায়? ও, আজ সকালে যিনি এসেছিলেন? না, তার সম্বন্ধে এখনো কিছু ভেবে দেখিনি। রাত্রিকালে আহারাদির পর নীরবে বসিয়া ধূমপান চলিতেছিল। ঘড়িতে ঠং করিয়া 10:30 বাজিতেই ব্যোমকেশ চেয়ার হইতে লাফাইয়া উঠিয়া বলিল, উঠ বীরজায়া, বাঁধ কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারিকাদের সংকেতস্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে। বিস্মিত হইয়া বলিলাম, সে আবার কি? ব্যোমকেশ বলিল, বাহ, পথের কাটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে, মনে নেই? আমি আশঙ্কায় উঠিয়া দাঁড়াইয়া বলিলাম, মাফ করো, এই রাত্রে একলা আমি সেখানে যেতে পারবো না। যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও যাওয়া চাই, কিন্তু না গেলেই কি নয়? পথের কাটার সম্বন্ধে এত মিথ্যে কৌতূহল কেন? এর চেয়ে যদি গ্রামোফোন পিনের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে তাহলে যে ঢের কাজ হতো, হয়তো হতো, কিন্তু